এই একটা রেসিপির জন্য সবাই আমাকে অনেক বলতেছেন যে কবে আমি এই রেসিপির ভিডিও দিব। এই রেসিপিটার আসলে কি নাম দেওয়া যায় আমার জানা নেই। কারণ এটা দেখতে অনেকটা খ্যাপসার মতো হলেও এটা আসলে খ্যাপসা না। কারণ খ্যাপসা রান্নার প্রসেস সম্পূর্ণ আলাদা, যেটা আমি পারি না। আর এটা অনেক শর্টকাটে রান্না করা যায়, এত কোনো ঝামেলা নাই, কিন্তু খেতে অনেক বেশি মজা। এখন পর্যন্ত যারা খেয়েছে সবাই বলেছে যে এটা অনেক বেশি মজা অন্য হয়। সময় তো মেহমান আসলে রান্না করি। আজকে শুধুমাত্র আপুদের অনুরোধের জন্য রান্না করেছি যে আপুরা সবাই রেসিপিটা চাচ্ছে তার জন্য। তো ১ম এই হচ্ছে আমি বাজার থেকে একদম চামড়া সহ একটা পোল্ট্রি মুরগি নিয়ে আসছি। অবশ্যই স্কিন সহ মুরগিটা আনতে হবে, কারণ স্কিন সহ আনলে হচ্ছে ভাজার সময় কালারটা অনেক সুন্দর আসে আর অনেক সুন্দর একটা স্মেলও আসে। আর তার জন্য মুরগিটা কাটার আগে হচ্ছে ভালোভাবে পশমগুলো পরিষ্কার করে নিতে হবে, না হয় কাটার পরে আর পরিষ্কার করা যায় না ওইরকম ভাবে, কারণ স্কিনটা তো তখন ছোট হয়ে যায়। তারপর মুরগিটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। আর এখন হচ্ছে আমি স্কিনটা একটু সাইড করে এরকম ভাবে কেটে কেটে নিব যেন মশলাগুলো ভিতরে ঢুকে। আর উপরে স্কিনটা আমি কাটবো না, কারণ হচ্ছে তাহলে ছোট হয়ে যাবে আর কি, মানে স্কিনটা তো ভাজার পর আরো ছোট আচ্ছা, হয়ে আমি যায় একটা তার কথা জন্য। বলে নিই আপনাদেরকে। আমি কিন্তু পাক্কা রাঁধুনি না যে আমি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমি ঠিক যেরকমভাবে রান্না করি এটা আমি ওরকমভাবেই শেয়ার করতেছি। অনেকে হয়তোবা অন্যভাবে রান্না করতে পারে। একেকজনের রান্নার প্যাটার্ন একেক রকম। তো আমি জাস্ট আপনাদের অনুরোধে আমি এটা শেয়ার করতেছি। যদিও আমার কাছে মনে হয় যে কিছু, কিছু রান্নার ক্ষেত্রে কোনো ধরনের ফিক্সড রেসিপি থাকে না। যে যেরকমভাবে রান্না করে সেরকমভাবে একটা খাবার একেকজন একেক রকমভাবে আর রান্না করে। আজকে আমি যেই মসলাগুলা ব্যবহার করব এখানে সবগুলোই হচ্ছে একদম ঘরে থাকা মসলাই, প্রায় সবার ঘরেই সেম মসলা থাকে। ১ম এ হচ্ছে আমি সয়া সস দিয়ে নিয়েছি, তারপর আদা রসুন ২ চামচ দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আদা রসুন আমি একসাথে ব্লেন্ড করেছি। মানে হাফ আদা রসুন আরকি, হাফ আদা হাফ রসুন এরকম ছিল। তারপর আমি হলুদের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়া আপনি কতটুকু ঝাল খাবেন সেটার উপর ডিপেন্ড করে। তারপর আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি। এটা হচ্ছে জিরা গুঁড়া। তারপর এই রেসিপির সবচেয়ে মজাদার মসলাই হচ্ছে চিকেন তান্দুরি মসলা। এটার জন্যই এত সুন্দর স্মেলটা আসে আর খেতেও বেশি মজা লাগে। এখানে আমি চিকেন তান্দুরি মসলা ব্যবহার করেছি ৩ আর চা এখানে চামচ। ৬ পিস মুরগি ছিল। আর মসলা একটু কম বেশি হলে তেমন একটা সমস্যা হয় না। আপনি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর এই সেম মসলাটাই কিন্তু হচ্ছে আমি চালের মধ্যেও ব্যবহার করব। আর আমি ভিডিওটা খুব বেশি এডিট করি নাই। একদম রাখার চেষ্টা করেছি যেন সবকিছু আপনারা ভিডিও দেখেই বুঝতে পারেন। যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে যেন ভিডিওটা দেখে বুঝতে পারেন। আর যারা রেগুলার রান্না করেন তারা তো মসলা দেখেই বুঝতে পারবেন বা আন্দাজ করে দিতে পারবেন যে এতটুকু মাংসের মধ্যে এতটুকু মসলা লাগবে। এখানে একটা ওয়ান টাইম গ্লোভস পরে নিয়েছি, কারণ অনেক হাত জ্বালা করে মসলা মাখলে তার জন্য। এই অল্প কয়টা মসলা দিয়ে কিন্তু আপনারা এই মজাদার খাবারটা তৈরি করতে পারবেন। আর বাসায় যখন মেহমান আসবে, যখন মেহমানকে রান্না করে খাওয়াবেন, তাদের কাছে রেসিপিটা বা খাবারটা দেখতে অনেকটা ইউনিক লাগে, অনেক মজা করে খাই। তখন দেখবেন আপনার নিজের কাছেও ভালো লাগবে যে আপনি অন্য সব মানে রেগুলার খাবার থেকে একটু অন্যরকম খাবার খাওয়াতে পেরেছেন। এখন এটা আমি ঢেকে রেখে দেব ১ ঘন্টার মতো। আপনারা চাইলে আগের দিনই রাতেই করে রাখতে পারেন যদি বাসায় মেহমান আসে বা রান্নার প্ল্যান থাকে। আর না হয় রান্না করার ১ ঘন্টা আগে মেরিনেট করে রাখতে পারেন। আমি তো এখন পর্যন্ত অনেকবারই রান্না করেছি। কোনো সময় আমার এরকম হয়েছে যে আমি মেরিনেট করে রাখার সুযোগই পাই নাই। জাস্ট মসলা মেখে রান্না করে ফেলেছি। খেতে অতটাও খারাপ হয়নি, মজাই হয়েছে। তারপর হচ্ছে আমি চালটা ভিজাবো। এখানে আমি খোলা বাসমতি চালটা নিয়ে নিয়েছি, কারণ প্যাকেটের চালটা একটু বেশি দাম। এখানে হচ্ছে আমি এই যে মগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিটার হিসাবে ২৫০ এমএল এর। এটা দিয়ে হচ্ছে আমি ৩ কাপ চাল নিয়েছি বাসমতি। এই চালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। আর বাসমতি চাল ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যে রান্না করার সময় অনেক সময় কম লাগে। অনেক সময় কম লাগে। আপনি যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। তারপর হচ্ছে আমি চালটাও প্রায় অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। মাংসটা মেরিনেট করার পরে আমি চালটা ভিজিয়ে রেখেছি। তারপর হচ্ছে মাংসটা ভাজা হইছে। তখন হচ্ছে আমি চালটা রান্না বসাইছি। তার মানে প্রায় ২-২.৫ ঘন্টার মতো চালটা ভিজানো ছিল। এতে করে চালটা অনেক সুন্দর করে বাড়ে। চালটা হচ্ছে আমি আগেই ধুয়ে নিব। বেশি কচলানো যাবে না, কারণ চালটা ভেঙে যায়। আগেই হচ্ছে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো, যেন পরবর্তীতে ধুইতে গেলে আমার চালটা ভেঙে না যায়। যেহেতু খোলা চাল তার জন্য দেখা যায় একটু বেশি ময়লা থাকে। তারপর আমার চালটা রান্না করতে যে মসলাগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে একটা স্টার আনিস মসলা, একটা দারচিনি, কয়েকটা এলাচ, তারপর হচ্ছে জয়ত্রী, তারপর তেজপাতা আর বাদাম আর কিশমিশটা আমি সবার শেষে দিব আলাদা করে বাটার দিয়ে ভেজে। তারপর এই কয়টা মসলা দিয়ে হচ্ছে আপনি আপনার এত মজাদার খাবারটা তৈরি করে নিতে পারেন। আর কিশমিশটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, কারণ কিশমিশে অনেক ময়লা থাকে যেন সেগুলা বের হয়ে যায়। তো ১ ঘন্টা পর আমি এখন মুরগিগুলা ভেজে নিব। আর এখানে হচ্ছে আমি বাটার নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যেন বাটার দিয়ে রান্না করা যায়। বাটার দিয়ে ভাজলে অনেক সুন্দর একটা স্মেল আসে। এই রান্নাটা পুরোটাই হচ্ছে আমি বাটার দিয়ে করি। মোটামুটি ১০০ গ্রামের মতো বাটার লাগতে পারে আপনার। তারপর হচ্ছে এখন আমি চিকেনগুলা দিয়ে দিব। আমি অনেকক্ষণ মেরিনেট করে রেখেছিলাম। অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। আর অবশ্যই ননস্টিক ফ্রাই প্যানে ভাজবেন, তাহলে হচ্ছে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আর পুড়ে বা লেগে যাওয়ার সম্ভাবনাটাও অনেক কম থাকবে।
তারপর এক পাশ যখন ভাজা হবে আমি হচ্ছে উল্টিয়ে দিব আরেক পাশ ভাজা হওয়ার জন্য। আর এটা কিন্তু চুলাটা অনেক কম আঁচে রাখা লাগবে। এই যে দেখেন আমি আঁচটাও দেখাই দিতেছি যে কতটুকু থাকবে। কারণ চুলার আঁচ যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর মাংসটা ভিতর দিয়ে ভালোভাবে হবে না। তার জন্য হচ্ছে আমি চুলাটা একদম যে খুব বেশি কমিয়ে দিব এরকমটা না। মোটামুটি একটা আঁচে রাখবো যেন আমার মাংসটা উপরের স্কিনটা যেন পুড়ে না যায়, ভিতর দিয়েও যেন ভালোভাবে হয় এরকমভাবে। কম জালে ভাজলে কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগবে। আর কোনোভাবেই কিন্তু ঢেকে দেওয়া যাবে না। ঢেকে দিলে হচ্ছে পানিটা বের হয়ে যায় মাংস থেকে। তখন কিন্তু খেতে অনেক বেশি শুকনো, শুকনো লাগবে। মানে একটা জুসি, জুসি যে ভাব থাকে ওইটা আর থাকবে না। আর যাদের ওভেন আছে তাদের তো আর এগুলা নিয়ে ভাবা লাগবে না। তাদের জন্য রান্না করাটা আরো বেশি সহজ। আর আমি চালটা রান্না করার জন্য এরকম একটা মোটা ভারী পাতিল নিবো। আপনারাও চেষ্টা করবেন যদি বাসায় ভারী পাতিল থাকে বা ননস্টিকের যে সসপ্যান গুলা থাকে বড় সাইজের সেগুলা নেওয়ার জন্য। আর এখানেও হচ্ছে আমি বাটার দিয়ে দিব। এখানে অবশ্য আমি হালকা একটু তেলও ব্যবহার করেছি বাটারের পাশাপাশি। সম্পূর্ণ রান্নাটাই চেষ্টা করবেন বাটার দিয়ে করার জন্য, বিশেষ করে চিকেনটা। আর চালের মধ্যে তেল দিলেও তেমন একটা সমস্যা নেই। তারপর হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটা ভাজি করে নিবেন। আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজ ইউজ করতে পারেন। বাটাটা ইউজ করলেই বেশি সুবিধা আরকি, রান্নাটা তাড়াতাড়ি হয়। যেহেতু আমি মানে বাটি নাই বা ব্লেন্ড করি নাই, তার জন্য হচ্ছে আমি এখানে কাটা পেঁয়াজই ব্যবহার করেছি। তারপর হচ্ছে এখানে গরম মসলা যেগুলা ছিল, দারচিনি, তারপর স্টার আনিস, তারপর এলাচি, তারপর জয়িত্রী আর ২ টা তেজপাতা আমি দিয়ে দিয়েছি। আর বাকিগুলো আমি রেখে দিব সবার শেষে দেওয়ার জন্য। আর এদিকে কিন্তু আমার চুলার মধ্যে চিকেনটা হয়ে গিয়েছে। আপনারা কিন্তু চিকেনটা রান্না যখন মোটামুটি শেষ হয়ে যাবে তখনই চালটা বসাবেন। না হয় দেখবেন যে চাল রান্না হয়ে গেছে কিন্তু চিকেনটা এখনো ভাজা হয়নি। মোটামুটি যখন শেষ হয়ে যাবে চিকেনটা ভাজা তখনই হচ্ছে আপনারা রান্নাটা বসাবেন, বা ধরেন ১ পিস বা ২ পিস বাকি আছে তখন বসাবেন। তারপর হচ্ছে এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিতেছি কারণ আমার কাছে মনে হয়েছে তেলটা একটু কম হয়ে গিয়েছে তার জন্য। আর একটা পিস বাকি ছিল আমার ভাজার, সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি আদা রসুন দিয়ে দিব। রসুনটা ভাজা হলে এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব মসলাটা কষানোর জন্য। আর এখানে আমি কি, কি মসলা দিতেছি সেটাও আমি দেখাই। আর এমন না যে আপনাদেরকেও মসলা ব্যবহার করতে হবে। আপনারা চাইলে চালটাকে সাদাও রাখতে পারেন যেকোনো ধরনের মসলা ছাড়া। তো আমি এখানে চিকেন তান্দুরি মসলা দিয়েছি ১ চা চামচ। এই পুরাটা রান্নার ক্ষেত্রে আমার হাফ প্যাকেট তান্দুরি মসলা লেগেছে। তারপর একটু হলুদ দিয়ে দিয়েছি। আপনারা কতটুকু কালার চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। তারপর আমি ধনিয়ার গুঁড়াও দিয়ে এখানে দিব। আমি জিরা গুঁড়া দিয়ে দিতেছি। আর মরিচ আমি অল্প একটু দিয়েছি কারণ তান্দুরি মসলাটা এমনিতেই অনেক ঝাল হয়। আর মরিচ দিলে চালটা অনেক ঝাল, ঝাল হয়ে যাবে। তার জন্য আমি অল্প একটু দিয়েছি। আর যেহেতু বাচ্চাদের জন্য রান্না করলে অবশ্যই মরিচ দিবেন না, তখন অনেক ঝাল লাগে। বা আপনি কতটুকু ঝাল খাবেন সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি মরিচটা দিবেন। আর না দিলেও চলে। কারণ রাইসটার কালার তো এমনিতে হলুদ চলে আসবে। তারপর মসলাটা যখন ভালো করে কষানো হয়ে একদম তেলটা বের হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি চালটা দিয়ে দিয়েছি। চালটা কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম, শুধুমাত্র পানিটা ঝরিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি মসলার সাথে চালটা ভালো করে মিক্সড করে নিব। আর আমার কাছে মনে হইতেছিল যে হলুদটা একটু কম হইছে। তার জন্য আমি আরো একটু হলুদ দিয়ে দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন। অনেকে আছে বেশি হলুদ কালার হলে পছন্দ করেন না। কিন্তু আমার কাছে তেমন একটা খারাপ লাগে না। আর হলুদের কোনো গন্ধও থাকে না, যার জন্য আসলে বোঝা যায় না। যেহেতু আমি খাবারে কোনো কালার ব্যবহার করি না তার জন্য আমি একটু হলুদটাই দিলাম। আবার একটু ভালো করে মিক্সড করে নিব। এখন আসি পানি আমি কই কাপ দিয়েছি। যেহেতু আমি এই কাপটা দিয়ে ৩ কাপ আমি চাল দিয়েছি, আমি চেষ্টা করব ৩ কাপ পানি দেওয়ার জন্য। কারণ বেশি পানি দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে। এটাতে যতটুকু সম্ভব কম পানি দিলেই ভালো, চালটা ঝরঝরা হবে। তো আমি কিন্তু প্রায় ৩ কাপ পানি দিয়ে আরও ১৫০ ml পানি আমি এখানে দিয়েছি। আপনারা হচ্ছে চোখের আন্দাজ মতো দেওয়ার চেষ্টা করবেন, কারণ যারা রেগুলার রান্না করেন তারা খুব আন্দাজ করে রান্না করতে পারেন। তারপর আমি বোঝার সুবিধার্থে একটু দেখাই দিই যে আমি ঠিক কতটুকু পানি দিয়েছি। আমার আঙ্গুলের গাঁট দিয়ে হচ্ছে কোনো রকম একটুখানি হয় অতটুকুই পানি আমি দিয়েছি, কারণ বেশি পানি দিলে কিন্তু চালটা নরম হয়ে যাবে। যেহেতু চালটা আমি অনেকটা সময় ভিজিয়ে রেখেছিলাম, চালটা কিন্তু এমনিতে অনেকটা ফুলেই গিয়েছে। আর পানি বেশি দিলে হচ্ছে নরম হয়ে যাবে। তারপর হচ্ছে আমি চুলাটা বাড়িয়ে দিয়েছি। যখন হচ্ছে পানিটা মানে একটু শুকিয়ে এরকম হয়ে যাবে তখন হচ্ছে আমি একটু নাড়া দিয়ে নিব। আর এটা কিন্তু বেশি নাড়াচাড়াও করা যাবে না, তাহলে হচ্ছে চালটা ভেঙে যাবে। একটু কম নাড়াচাড়া করবেন। নরমালি আমি একটু কমই নাড়াচাড়া করি, কিন্তু ভিডিওর জন্য মনে হয় আমি আজকে একটু বেশি নাড়াচাড়া করে ফেলেছিলাম। তারপর হচ্ছে আমি ঢেকে দিব। এই পর্যায়ে যেহেতু আমারটা ননস্টিক পাতিল না, তাই হচ্ছে আমি আমার ডালাইয়ের যে কড়াইটা ছিল সেটা আমি দিয়ে তারপর আমি উপরে পাতিলটা বসিয়ে দিয়েছি। বসিয়ে চুলাটা একদম কমিয়ে দিব। এটা হচ্ছে ভাপে, ভাপে হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন এটা ফলো করার জন্য, তাহলে দেখবেন যে চালটা একটু ঝরঝরা হইছে আর মানে চাকা, চাকা হবে না আরকি।
তারপর হচ্ছে চুলাটা কড়াইটা যখন গরম হবে তখন হচ্ছে আমি চুলাটা একটু কমিয়ে দিব। কমিয়ে একদম ঢেকে দিব। এই যে দেখেন আমার চালটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটু আপনাদেরকে দেখাই যে চালটা কেমন ঝরঝরা হয়েছে। আপনারা চেষ্টা করবেন পাতিলের নিচে কোনো একটা তাওয়া বা ফ্রাই প্যান বা ননস্টিক যে ফ্রাই প্যানগুলো থাকে সেগুলা বা কড়াই কোনো কিছু একটা দিয়ে তারপর বসানোর জন্য। নরমালি আমরা বিরিয়ানির শেষে যেরকমভাবে বসিয়ে দেই ওরকমভাবে, তাহলে হচ্ছে চালটা নিচে দিয়ে লেগে যাবে না। কারণ এগুলা তো নরমাল পাতিল দেখা যায় লেগে যেতে পারে। সসপ্যান হলে দেখা যায় ননস্টিক যে সসপ্যানগুলো থাকে সেগুলোতে লেগে যায় না। তারপর হচ্ছে এখন আমি চিকেনটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব। কারণ আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করতে পারেন বিভিন্ন কিছু দিয়ে, লাইক ধনিয়া পাতা, তারপর হচ্ছে আ ক্যাপসিকাম থাকলে, আচ্ছা আপনি তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি। যদি আপনারা এটার সাথে ক্যাপসিকাম খেতে চান, সেই ক্ষেত্রে যখন চালটা পানিটা হালকা, হালকা শুকিয়ে যাবে তখন হচ্ছে আপনারা ক্যাপসিকাম দিয়ে দিতে পারেন। আমি এর আগে এরকম ভাবেই খেয়েছি, খারাপ লাগে না। কিন্তু আজকে আমি কোনো কিছুই দিব না। যেখানে আমি চিকেনটা ভাজছিলাম যেই বাটারটা দিয়ে, সেটাতেই হচ্ছে আমি বাদাম আর কিশমিশটা ভেজে নিব। কারণ অনেক বেশি তেল রয়ে গিয়েছে, মানে বাটারটা রয়ে গিয়েছে, যেটা ফেলতে আমার অনেক মায়া লাগতেছিল। আপনারা চাইলে একদম ফ্রেশ বাটার দিয়েও ভাজতে পারেন। আমি এটা দিয়ে ভেজে নিব। আর এই সম্পূর্ণ বাটারটাই হচ্ছে আমি আমার চালের মধ্যে দিয়ে দিব। তাহলে হচ্ছে অনেক সুন্দর একটা স্মেল আসবে আর চালটা একটু দেখতে চকচক করবে। আমার রান্না কিন্তু এখন শেষ হয়ে গিয়েছে। এখন শুধু আমি বাদামটা দিয়ে দিব। আর আমার কাছে মনে হইতেছে যে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। নরমালি আমি Facebook এ এত বড় ভিডিও দেই না। অনেক, অনেক বড় হয়ে গিয়েছে। আপনারা ভুল করলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি হয়েছি নতুন রাঁধুনি। যদি আমার কথায় ভুল হয়ে থাকে সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই হচ্ছে আমার খাবারের ফাইনাল লুক। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ডেকোরেট করতে পারেন। আমার কাছে অন্য কিছু ছিল না, তাই আমি এরকম সিম্পল ভাবেই করেছি। আর বাদাম আর কিশমিশটা কিন্তু স্কিপ করবেন না। যখন খাবারের সময় এটা কামড়ে পড়ে খুব মজা লাগে খেতে। যদি বাসায় না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আমি কিন্তু রেসিপিটা চেষ্টা করেছি সব বাসায় থাকা মসলা দিয়ে রান্না করার জন্য। আলাদা কোনো মানে অপরিচিত কোনো মসলা কিন্তু ব্যবহার করি নাই। নরমালি যা কিছু থাকে আমাদের বাসায় সেই সবকিছু দিয়ে আমি রান্না করেছি। আর এই হচ্ছে আমার চালটা অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি ঝরঝরা হয়েছে। আর আপনারা চাইলে হলুদ একটু কম ব্যবহার করতে পারেন বা একদম হলুদ স্কিপও করতে পারেন, সমস্যা নেই। আর চিকেনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভিতর দিয়ে একদম মানে খেতে অনেক, অনেক মজা হয়েছে। যেহেতু আজকে আমার বাসায় কোনো মেহমান নেই, আর আমি পরিমাণে একটু বেশি রান্না করেছি। কারণ আমার আপু আছে যারা আমার ভিডিও দেখে, তারাও আমাকে এই রেসিপিটার কথা বলেছিল রান্না করলে যেন তাদেরকে দেই। তাই ভাবলাম যে আমি আজকে একটা আপুর বাসায় নিয়ে দিয়ে আসি। আর আপনারা এটার সাথে খাওয়ার জন্য চাইলে হচ্ছে এরকম টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ ব্লেন্ড করে খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অনেক মজা লাগে। যদি আপনারা সালাদ না করতে চান, এটা দিয়ে আমি খাই, আমার কাছে মজা লাগে আরকি। ব্লেন্ড করে তারপর লবণ দিয়ে একটু মিক্সড করে নিই। খেলে অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন বা মেহমানকে দিতে পারেন। আগে নিজে খেয়ে দেখবেন যে কেমন লাগে। অনেকে এটা পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আমার রেসিপির ভিডিও এটাই ছিল। আমি অনেক, অনেক বড় ভিডিও দিয়েছি। আমি চেষ্টা করেছি যেন কোনো কিছু মিস না হয়। তার জন্য আমি ভিডিওটা বেশি একটা এডিট করি নাই। সম্পূর্ণটা রাখার চেষ্টা করেছি। আর যেহেতু আমি পাকা রাঁধুনি না, তারপর হচ্ছে আমি রেসিপির ভিডিও বানাই না। তাই হচ্ছে আমার একটু ভুল হতে পারে। আপনারা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে যদি কেউ রান্না করে থাকেন আমাকে অবশ্যই রিভিউ দিবেন। অলরেডি অনেক আপুরা আমাকে ইনবক্স করেছেন।